সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বৃষ্টিতে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি, অনিশ্চয়তায় তিস্তা পাড়ের হাজারো মানুষের জীবন। চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি এক কিশোর, 10 বছরের আটকাদেশ দিল আদালত। চাঁপাইনবাবগঞ্জে আটকে আছে পুশিনের শিকার 4 ভারতীয় নাগরিক, আইনি জটিলতা। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। আজ ভোর 6টায় ভুরুঙ্গামারী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি হ্রাস পেয়ে বিপদসীমার 24 সেন্টিমিটার, সেতু পয়েন্টে ধরলার পানি 72 সেন্টিমিটার এবং কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি 36 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে চিলমারি, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি কমছে, বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে বইছে। এদিকে গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর আত্রাই ও ছোট যমুনা নদী সহ অন্যান্য নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় এইসব নদীর পানি 25 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে নদী তীরবর্তী নিচু এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। উত্তরের জনপদে প্রবাহিত তিস্তা নদী কখনো আশীর্বাদ, আবার কখনো অভিশাপ। প্রতি বছর ভাঙন, বন্যা আর অনিশ্চয়তার সঙ্গে লড়াই করেই জীবন কাটছে তিস্তা পাড়ের হাজারো মানুষের। এটি তিস্তা নদী, উত্তরের মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা একটি নদী। কিন্তু এই নদী যেমন জীবিকা দেয়, তেমনি কেড়ে নেয় ঘর, জমি আর স্বপ্ন। তিস্তা পাড়ের অনেক পরিবার প্রতিদিন লড়াই করে টিকে থাকার জন্য। অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ, মাছ ধরা, গবাদি পশু পালন এবং দিনমজুরি। কিন্তু বর্ষা এলেই বদলে যায় সব হিসাব। নদী ভাঙনে হারিয়ে যায় ফসলি জমি ও বসত ভিটা। প্রচুর স্রোত হওয়ার কারণ হচ্ছে কি, ভারত পূর্ব পরিকল্পিতভাবে বর্ষাকালে সবসময় পানিটা ছেড়ে দেয়, সেই জন্য স্রোতের সৃষ্টি হয়েছে। এবং যে তিস্তার আশেপাশে যে নিম্ন অঞ্চলগুলো আছে, প্রতিটা নিম্ন অঞ্চল প্লাবিত হচ্ছে এবং আশেপাশের যে নদী ভাঙনের কারণে বাড়িগুলো ভাঙন হচ্ছে। একটা যেখানে আবার বসত বাড়ির থেকে কিছু আবার শাকসবজি আবাদ করে খাবো, এটুকু আবাদ করে খাইতে পারি না। মনে করে হিড়িম করে বন্যা উঠলো, যেটুকু আবাদ করছে উঠুক মনে করে নিয়ে গেল। আমরা খুব রিস্কে আছি। তিস্তা যদি আমাদের বাস্তবায়ন হয়, তাহলে আমাদের হাজার হাজার একর সম্পত্তি আমাদের কৃষি আওতায় চলে আসবে। গরু, বাছুর, ছাগল, ছেলি, মানুষ, দুনুষ সব রাস্তায় আসেন, রাত যাইতো রাস্তা কাটেন দেখবি। বন্যার সময় আমাদের চুলে ডুবে যায়, রান্না বান্নার সমস্যা হয়। তাছাড়া আমাদের এমন সময় হয় আমরা ঘরেও থাকতে পারি না। এখন যে পরিস্থিতি, আমাদের 1 সপ্তাহের মধ্যে আমাদের এখান থেকে চলে যাওয়া লাগবে। এই ভিডিওতে আমি যে যাবো যে কোথায়, আমি নিজেও বলতে পারতেছি না। বিশেষ করে যখন আমাদের পানির প্রয়োজন, তখন আমরা পানি পাই না। আর যখন আমাদের পানির প্রয়োজন নাই, তখন এই তিস্তায় এত বেশি পানি আসে, যেটা আমাদের শুধু উপকার নয়, আমাদের অনেক ক্ষতি করে। বছরের পর বছর ধরে এই মানুষগুলো কেবল একটি নিরাপদ জীবনের স্বপ্ন দেখছেন। অনেকের প্রত্যাশা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদী ভাঙন কমবে, কৃষিতে শেষের সুযোগ বাড়বে এবং বদলে যাবে তিস্তা পাড়ের মানুষের জীবন ও জীবিকা। এখন তাদের একটাই চাওয়া, নদীর সঙ্গে যুদ্ধ নয়, নদীকে ঘিরেই নিরাপদ ভবিষ্যৎ। তিস্তা লাখো মানুষের জীবন ও জীবিকার অংশ। তাদের এই দীর্ঘদিনের সংগ্রাম কতটা বদলাবে, সেটি এখন দেখার অপেক্ষা। আমরা মিঠু, দীপ্ত সংবাদ, তিস্তা, নীলফামারী। যাচ্ছি পরের প্রসঙ্গে। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রথম দিনে রাজধানীর রায়ের বাজারে অভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত করেন দলটির নেতারা। বুধবার দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত করতে যান তারা। কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত দেশ এখনো পাওয়া যায়নি। এ সময় জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়ার দাবি জানান তিনি। বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন করে সরকারকে প্রমাণ করতে হবে সরকার জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে আছে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে আছে। এবং জুলাই গণ অভ্যুত্থান জাতীয় জাদুঘর, যেটা সেই জাদুঘর খুলে দেওয়া হচ্ছে না। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, যখন না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে।
গণভোটের রায় বাস্তবায়ন না হয় রাজনৈতিক সংকটের সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকালে জাতীয় সংসদের এলডি হলে বাজেট পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জনগণ সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের না। কোনো দলের স্বার্থে আইন হোক তা বিরোধী দল চায় না। 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে জামায়াত আমির বলেন, বড় বাজেট দেওয়া অপরাধ নয়, তবে এটি বাস্তবায়ন করার সক্ষমতা এবং দুর্নীতি রোধ করাই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বিপ্লবের প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপট গণভোট গুম হয়ে গেছে, প্রেক্ষাপট স্বাধীন বিচার বিভাগের উপরে হাত দেওয়া হয়েছে। এই ধরনের মেজর যে সমস্যাগুলো, যেটার কারণে অতীতে ফেসিবাদ কায়েম হয়েছিল, সেই সমস্ত বিষয় যদি রাখা হয় তাহলে কেনই অভ্যুত্থান হয়েছে? এই জন্যে প্রয়োজন হবে একটা বিপ্লবের। এই বিপ্লবে বিএনপিও সঙ্গী হইলে আমরা বলবো ওয়েলকাম। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের শিশু ধর্ষণ মামলার আসামি এক কিশোরকে 10 বছরের আটকাদেশ দিয়েছে আদালত। চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এই রায় দেন। 2021 সালে ফটিকছড়িতে 14 বছর বয়সী এক কিশোরী ধর্ষণের শিকার হয়। সে সময় অভিযুক্তের বয়সও 18 বছরের কম থাকায় তাকে শিশু আইনে বিচার করা হয়। ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর একটি পুত্র সন্তান হয়, যদিও শিশুটি 1.5 বছর পর মারা যায়। শিশুর ডিএনএ পরীক্ষায় অভিযুক্তই জৈবিক পিতা হিসেবে প্রমাণিত হয়। আদালত এই রায় দেয়। এতে কিশোরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের পৃথক ওয়ার্ডে রাখার নির্দেশ দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলে আশা ব্যক্ত করেছেন চট্টগ্রামের ব্যবসায়ী নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তি উপলক্ষে দুপুরে চট্টগ্রাম চেম্বারের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তারা এই আশার কথা জানান। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করা হয়। এই সময় যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সিলর পল ফ্রস্ট, ডেপুটি পলিটিক্যাল এবং ইকোনমিক কাউন্সিলর ডেভিড মু, চট্টগ্রাম চেম্বারের সভাপতি আমিরুল হক সহ চেম্বারের পরিচালক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান। ভারতের দিল্লির কাগজ কুড়ানো পশ্চিমবঙ্গের বীরভূমের 6 নাগরিককে বাংলাদেশে পুশিনের পর দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এখনও 4 জন চাঁপাইনবাবগঞ্জে আটকে আছেন। মানবিক কারণে আদালত তাদের জামিন দিলেও এবং দিল্লির সুপ্রিম কোর্ট তাদের ফিরিয়ে নেওয়ার নির্দেশ দিলেও বাংলাদেশ সরকারের উচ্চ মহলের চূড়ান্ত নির্দেশনার অভাবে আটকে আছে তাদের নিজ দেশে ফেরা। একজন অন্তঃসত্ত্বা নারী ও তার শিশুকে এর আগে ফেরত পাঠানো হলেও বাকি 4 জনের থাকা, খাওয়া ও ভরণ পোষণ নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় জামিনদার। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা এই নাগরিকরা জীবিকার তাগিদে থাকতেন দিল্লিতে। সেখান থেকে দিল্লি পুলিশ তাদের আটক করে বিএসএফের মাধ্যমে গত বছরের 26 জুন কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশিন করে। গত বছরের 20 আগস্ট চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর থেকে অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করে। 4 জন গত 6 মাস ধরে আটকে আছেন চাঁপাইনবাবগঞ্জে। দিল্লি সুপ্রিম কোর্ট গত মে মাসের 25 তারিখে এদের 10 দিনের মধ্যে ভারতে ফিরিয়ে নেওয়ার রায় দিলেও বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনের কাছে এখনও কোনো নির্দেশনা বা চিঠি পৌঁছায়নি। ফলে কাটছে না এই জটিলতা। আমি দুই দেশের সরকারকে বলতে চাই, এদেরকে যাতে দ্রুত তাদের দেশে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে আমিও ভারমুক্ত হব। দেশে ফেরার অপেক্ষায় থাকা 4 ভারতীয় নাগরিকের জীবন এখন অনিশ্চয়তায় ঘেরা। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবিক দুর্ভোগ দিন কাটছে তাদের। ভোটার কার্ড, রাশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এসব আমরা ইন্ডিয়ার পুলিশকে দিলাম। তো পুলিশওয়ালাতে না মেনে আমাদের সাথে হরকত করতে লাগলো। ছানবিনের জরুরত আমাদেরকে মানে কাগজ নিয়ে আমাদেরকে বললে কি তোমাদের কাগজ খারাপ কাগজ, তোমরা বাংলাদেশের। আমরা বলছি আমরা বাংলাদেশের লয়, টাকা পয়সা খাবার লেগে 3 লাখ টাকা কাগজ আমাদের যত প্রুফ ছিল সব বন্ধ করি আমাদেরকে বাংলাদেশের
পার করে দিলে। ভারত জানাতে চাইছি কি আমাদের যে এমনি ভারত চলে যায়, আমরা বাংলাদেশ দিকে আমরা নিবেদন করছি, আমরা জলদি সে জল আমাদের ইন্ডিয়া পাঠান দেয়। আমরা দেশ যেতে চাই, বাংলাদেশের সরকারের হাত জোর করছি, পা জোর করছি যেন আমাদের দেশে আমাদের পৌঁছে দেয়। আমরা আর কিছু চাই না স্যার। এ বিষয়ে আইনি জটিলতা নিয়ে কথা বলবো আইনজীবী নূরে আলম সিদ্দিকী আসাদের সাথে। ভারত সরকারের উচিত দ্রুত ফিরিয়ে নিয়ে তাদেরকে আইনগত প্রক্রিয়ায় তাদের পরিচয় নিশ্চিত করে তাদেরকে ভিসা প্রদান করা, পাসপোর্ট প্রদান করা, এরপরে তারা বাংলাদেশে এসে আইনি প্রক্রিয়ায় তারা ফেস করতে পারে। ইতিমধ্যে ভারতের হাই কমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি নোট ভার্বাল দেওয়া হয়েছে যে তাদের প্রত্যাবাসনের জন্য, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কপি দেওয়া হয়েছে। এই বিষয়ে যেহেতু সম্প্রতি এই চিঠিটা দিয়েছে, এই বিষয়ে সরকারের উচ্চ মহল তারা অবগত আছেন, এবং তাদের পক্ষ থেকে আমরা কোনো যদি দিক নির্দেশনা পাই তাহলে তাদের প্রত্যাবাসনটা আশা করা যাচ্ছে দ্রুতই সম্পন্ন হবে। উভয় দেশের কূটনৈতিক ও আইনি যোগাযোগের মাধ্যমে প্রথম 2 জনের মতো বাকি 4 জন ভারতীয় নাগরিকও দ্রুত তাদের স্বদেশে ফিরে যাবেন এবং স্থানীয় আশ্রয়দাতার উপর থেকে এই মানবিক ও আর্থিক দায়ভারের অবসান ঘটবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের। আলমগীর হোসেন, দীপ্ত সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। কুয়াকাটা ভাঙ্গা 6 লেন মহাসড়ক নির্মাণ, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা এবং বরিশাল ভোলা সেতু নির্মাণ সহ 9 দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় 30 কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন হয়েছে। সকাল 10টায় নাগরিক সমাজের আয়োজনে উপজেলার প্রবেশদ্বার 6 লেন এলাকা থেকে মানববন্ধন শুরু হয়। দুপুর 12টা পর্যন্ত একযোগে চলে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত। মানববন্ধনে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা বলেন, সংসদে জাতীয় বাজেট ঘোষণা হলেও দক্ষিণাঞ্চলের উল্লেখযোগ্য উন্নয়নে কোনো বরাদ্দ রাখা হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে জাতীয় বাজেটে বরাদ্দ অন্তর্ভুক্ত করার দাবি জানান। ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে গুলিতে সুমন নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 14 জন। মঙ্গলবার রাত 8:30টার দিকে ভাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় পৌরসভার হাসামদিয়া ও পূর্ব সদরদির 2 দল গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ শুরু হয়। পুলিশ জানায় 6 মাস আগের মীমাংসা হওয়া এক ঘটনার জের ধরে সন্ধ্যায় কাপড়িয়া সদরদির ইসমাইল মুন্সির ভাগ্নে এবাদুলকে ভাঙ্গা বাজারে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দারের লোকেরা মারধর করে। রাত 8:30টার দিকে 2 দল গ্রামবাসী ভাঙ্গা বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র, লাঠি, সোঁটা ও ইট পাটকেলের আঘাতে উভয় পক্ষের 14 জন আহত হয়। এ সময় গুলিতে সুমন আহত হলে ঢাকায় আনার সময় তার মৃত্যু হয়। এই ঘটনায় ভাঙ্গা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 1943 জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন 10,000-এরও বেশি মানুষ। কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রড্রিগেজ জানিয়েছেন, ভয়াবহ এই ভূমিকম্পে প্রায় 59,000 ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। রাজধানী কারাকাস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত ভবনের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে গেলেও সীমিত সক্ষমতার কারণে অনেক এলাকায় এখনও পৌঁছানো সম্ভব হয়নি। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, ভবন ধসে পড়ার প্রায় 24 ঘন্টা পর থেকেই ধ্বংসস্তূপ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। সময়ের সঙ্গে সেই দুর্গন্ধ আরও তীব্র হয়েছে। তবুও নিখোঁজ স্বজনদের আশায় বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের পাশেই অপেক্ষা করছেন। ইউরোপ জুড়ে চলমান রেকর্ড ভাঙা তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তীব্র তাপপ্রবাহের মধ্যে 3 দিনে জার্মানিতে পানিতে ডুবে 30 জনেরও বেশি মারা গেছেন। দেশের জার্মান জীবন রক্ষাকারী সংস্থার তথ্য মতে প্রচণ্ড তাপপ্রবাহের কারণে পানিতে গোসল বা সাঁতার কাটতে গিয়ে গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অন্তত 26 জন প্রাণ হারিয়েছেন, যাদের পরিচয় পাওয়া গেছে। এছাড়া দেশটির বিভিন্ন অঞ্চলে নদী বা হ্রদে সাঁতার কাটতে গিয়ে মারা যাওয়া বেশ কয়েকজনের মরদেহ পাওয়া গেছে। DLRGর পরিসংখ্যানে শুধু পরিচয় জানা গেছে এমন ব্যক্তিদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে। নিখোঁজদের এই হিসাবের বাইরে রাখা হয়েছে। এদিকে জার্মানির আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রায় 4 দিন ধরে তীব্র তাপপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা কমে সাময়িক স্বস্তি মিলেছে। তবে 10 থেকে 12 জুলাই পর্যন্ত তাপমাত্রা আবারও বেড়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কবার্তা দিয়েছে, এটি কেবল শুরু। সামনের গ্রীষ্মগুলো আরও কঠিন ও অসহনীয় হবে।
এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বৃষ্টিতে বাড়ছে বিভিন্ন নদ নদীর পানি, অনিশ্চয়তায় তিস্তা পাড়ের হাজারো মানুষের জীবন। চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার আসামি এক কিশোর, 10 বছরের আটক আদেশ দিল আদালত। চাঁপাইনবাবগঞ্জে আটকে আছে পুশিনের শিকার 4 ভারতীয় নাগরিক, আইনি জটিলতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন সন্ধ্যা 6:40। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।